মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধেও কিন্তু এফআইআর দায়ের হলো। এবার হেয়ার স্ট্রিট থানায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, কি কারণে এফআইআর দায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেটা অভিযোগ হয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু হয়েছে, সেটি হচ্ছে গত 9ই মার্চ 2026-এ যে ধর্ণা মঞ্চ দেওয়া হয় এবং সেই ধর্ণা মঞ্চটা হচ্ছে এসপ্ল্যানেড ধর্মতলাতে হয় এবং সেই জায়গায় সেই ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের পর নেতাজিনগর থানার বাসিন্দা এক ব্যক্তি তিনি অভিযোগ দায়ের করেন প্রথমে নেতাজিনগর থানায়, কিন্তু যে জায়গায় ধর্ণা মঞ্চ হয় তার মধ্যে সেই জায়গাটি হচ্ছে হেয়ার স্ট্রিট থানার মধ্যে পড়ে। ফলে 0 এফআইআর করে গোটা বিষয়টিকে হেয়ার স্ট্রিট থানাকে জানানো হয়। হেয়ার স্ট্রিট থানার পুলিশ 3টি ধারায় মামলা রুজু করেছে, যার মধ্যে একটি ধারা হচ্ছে জামিন অযোগ্য ধারা, অর্থাৎ সেই জামিন অযোগ্য ধারায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু এফআইআর রুজু করে বা তদন্ত শুরু করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। অর্থাৎ ধর্ণা মঞ্চে যে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই হয়েছে এবারে এফআইআর। ধন্যবাদ পার্থপ্রতিম। সিআইডি এসেছে নোটিশ দিতে। অভিষেক ব্যানার্জি বাড়িতে নেই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছেন। সব মিলিয়ে এই মুহূর্তে বাইরের ছবি, তার অফিস থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে তিনি নেই, অন্য কেউ অফিসের চিঠি রিসিভ করবেন কিনা। কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, সিআইডির যারা অফিসিয়ালস, আমি আবার বলছি এটা বাগুইহাটি থানার মামলা। আর একজন ব্যক্তি কিছু বলছেন। এই জিনিসগুলো পরবর্তীকালে রেসপন্সিবিলিটি, এইটা আমরা আর্নেস্ট রিকোয়েস্ট টু আওয়ার জাজ, আওয়ার ল। এই জায়গাটা আমরা বারবার করে বলছি যে তাকে যখন জুডিশিয়াল প্রসিডিওর চলছে, তাকে যখন উনি হাইকোর্ট আইনজীবী, উনি হাইকোর্ট আইনজীবী, আমরা হাইকোর্ট। এটা একটা সেপারেট মামলা। এটা বিধাননগরে বাগুইহাটি থানায় রুজু হয়েছিল একটা সাইবার ক্রাইমের কেস, যেটা পরে সিআইডি নিয়েছে। সেই কেসের এটা নোটিশ। প্রত্যেকদিন তাকে একটা বলে সবে এলাম, আমরা সবে এলাম, আমরা জানি না, আমরা এখনো জানি না। আমরা ভেতরে যদি যাই, আমাদের ভেতরে ওনারা অ্যালাউ করেনি, এবার যাবো, গিয়ে জানবো, তারপরে আপনারা নিশ্চয়ই বলবো। ঠিক আছে, আমরা জানি আগে কি বিষয়ে এসেছিলেন, আপনারা তো জানেন, আমরা তো জানি না, আপনারা তো জানেন। আমরা 3জনে আইনজীবী, আমরা 3জনে আইনজীবী, আমাদের সবে শুনলাম, সবে জানলাম, সবে এলাম। আমরা জানার পর নিশ্চয়ই আপনারা জানেন, কিন্তু আমরা জানি না। আমরা আইনের পথে চলবে, আইনের পথে চলবে। 3জন আইনজীবী তারা এখানে এসেছেন এবং তারা যেটা দাবি করছেন যে পুরো যে এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তারা ভেতরে গিয়ে পুরোটা জেনে তারা ব্রিফ করবেন। আমি শান্তনুকে বলবো এখান থেকে সরে আসার জন্য। শান্তনু, সিআইডি অফিসিয়ালসরা ওখানে দাঁড়িয়ে রয়েছেন, এদিকে চলে আসো। সিআইডির আধিকারিকরা কিন্তু এখনো নোটিশ সার্ভ করতে পারেননি। 3জন আইনজীবী, কয়েকজন তৃণমূল কর্মী। গত অভিষেক ব্যানার্জি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেন এবং তাতে পোস্ট করে বলেন যে 4 তারিখ 4th মে ইলেকশনের রেজাল্ট বেরোনোর পর ডিজে বাজবে। এই ডিজে বাজবে, এই যে কমেন্ট যেটা সোশ্যাল মিডিয়াতে অভিষেক ব্যানার্জি করেছিলেন, সেই কমেন্ট আপত্তিকর এবং তাতে হিংসা ছড়াতে পারে। এর জন্য ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি খারাপ হতে পারে। এই মর্মে একজন অভিযোগ করেন বাগুইহাটি থানায়। সেই অভিযোগের প্রেক্ষিতে বাগুইহাটি পুলিশ স্টেশনে একটা এফআইআর হয়। পরে বিধাননগর সাইবার পিএস সেই কেসের তদন্তভার হাতে নেয়। বিধাননগর সাইবার পিএসের থেকে সিআইডি, রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর যারা, তারা এর তদন্তভার নেয়। আমরা জানি ইতিমধ্যেই জাল সই কাণ্ডে অভিষেক ব্যানার্জিকে কালকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিআইডি করেছে। আগামী পরশুদিন তাকে আবার এই নিয়ে সমন করা হয়েছে ভবানী ভবনে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.